বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আবারও একটা অনুপ্রেরণাদায়ক আর উৎসাহব্যঞ্জক গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পটা ভীষণ রোমাঞ্চকর আর উদ্দীপনাময়। শেষ পর্যন্ত অবশ্যই শুনবে, মজা পাবে। আমি আমার আলমারি থেকে একটা শক্তি বাড়ানো ট্যাবলেট বের করলাম, যেটা মাঝে মধ্যে বিকাশ খেত। তারপর রান্নাঘরে গিয়ে হলুদ আর বাদাম মেশানো দুধ গরম করলাম। তাতে একটা ট্যাবলেট মিশিয়ে দিলাম, যাতে রাহুলের একটু শক্তি বাড়ে। এসব করতে করতে রাত বেশ গভীর হয়ে গেল। তাড়াতাড়ি দুধের গ্লাসটা হাতে নিয়ে রাহুলের ঘরে গেলাম। রাহুল কিন্তু মনোযোগ দিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমি ঘরে ঢুকতেই রাহুল উঠে দাঁড়ালো আর আমার দিকে তাকাতে লাগলো। যখন ও কিছু বলল না, আমি জিজ্ঞেস করলাম, এভাবে কি দেখছ? বলো, আমাকে কেমন লাগছে? রাহুল একটু ইতস্তত করে বলল, মাসি, মন তো চাইছে এখনই তোমাকে গিলে ফেলি। আমি হেসে উঠে ওকে দুধের গ্লাসটা ধরিয়ে দিয়ে বললাম, আমাকে খাওয়ার কোনো দরকার নেই, তুমি শুধু এটা খেয়ে নাও। রাহুল তাড়াতাড়ি গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে দুধটা খেয়ে ফেলল। দুধ খাওয়ার পর আমি বললাম, বন্ধুরা চলো এবার গল্পটা শুরু থেকে শোনাই। আমার নাম প্রিয়া, আমার বয়স 30 বছর, কিন্তু আমার মন সবসময় তরুণ থাকে। আমার উচ্চতা প্রায় 5 ফুট 6 ইঞ্চি। শাড়ি পরলে যেন সব কিছু থমকে যায়। আমার ফর্সা রঙে যখন সূর্যের আলো পড়ে, তখন মনে হয় যেন আমি চাঁদনি রাতে হেঁটে বেড়াচ্ছি। এবার আমার ভাগ্নের কথা বলি। ওর বয়স 19 বছর। ওর মাসুম ভাব আর উৎসাহ আমার মনে একটা ঝড় তুলেছে। ও যখন আমার দিকে তাকায়, ওর চোখে একটা আলাদা ঝিলিক থাকে, যেন কোনো সুন্দর স্বপ্ন দেখছে। মাঝে মধ্যেও বলে, মাসি, তুমি আজ সত্যিই খুব সুন্দর লাগছে। এজন্য আমার স্বামী মাঝে মধ্যে দিনের বেলাতে আমার পুজো করে ফেলেন। আমরা শহরে থাকি, কারণ আমার স্বামীর সরকারি চাকরি। আমার একটা 7 বছরের মেয়েও আছে, তাই দুধের থলিগুলো বেশ বড়। আমি আমার স্বামীর আশীর্বাদ মনে করে প্রতিদিন নিতাম। আমাদের বিয়ে হয়েছে 10 বছর, কিন্তু আমার স্বামী এখনও আমাকে খুব ভালোবাসেন। তবে সাধারণত ওর রং কালো, কিন্তু আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। মাঝে মধ্যে একটু মেকআপও করি। গত মাসে এমন কিছু ঘটল যার কথা আমরা কল্পনাও করিনি। সন্ধ্যায় আমার স্বামী বিকাশ বাড়ি ফিরছিলেন। তিনি এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। বন্ধুরা তাকে একটু বেশি খাইয়ে দিয়েছিল। বাইকে করে ফেরার সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই দুর্ঘটনায় হিজ একটা পায়ে ফ্র্যাকচার হলো। ডাক্তার বললেন সেরে উঠতে কমপক্ষে 6 থেকে 9 মাস লাগবে। এটা শুনে আমার মন ভেঙে গেল। বিকাশের ব্যথা শারীরিক হলেও আমার মনে গভীর চিন্তার ঢেউ উঠল। হাসপাতালে তাকে দেখে হিজ চোখে ব্যথার ছায়া দেখলাম। আমি তৎক্ষণাৎ তার কাছে গিয়ে হাত ধরলাম। এই কারণে আমার দিদি আর আমার ভাগ্নে রাহুল তাকে সামলাতে এলো। আমার জামাই সঞ্জয় আর দিদি ফিরে গেলেন, কিন্তু রাহুল বিকাশকে এখানে থাকতে বলল, কারণ তিনি ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না। আমাকেই বাজার থেকে জিনিস আনতে আর বাইরের কাজ করতে হচ্ছিল। তাই আমি আমার বোনকে বলে রাহুলকে কিছুদিন থাকতে বললাম। রাহুল রাজি হয়ে খুব খুশি হলো। রাহুল আমার কান পর্যন্ত উঁচু, শরীর মোটামুটি, রং সাধারণ, খুব বেশি বদমাইশ টাইপের ছেলে মনে হয় না। আমিও খুশি ছিলাম, কারণ কেউ এসেছে যে আমার সাহায্য করবে। আজ রাহুল আমার সামনে একটু লজ্জা পাচ্ছিল, কারণ বিয়ের পরই প্রথম আমার সঙ্গে দেখা। রাতে যখন আমি বিকাশকে খাওয়াচ্ছিলাম, রাহুল আমাদের পাশে বসেছিল। তারপরও নিজের ঘরে গিয়ে সমঝ মতো ঘুমিয়ে পড়ল। বিকাশের মুখে একটু স্বস্তি ছিল, তবে তিনি তখনও ব্যথায় ছিলেন। তখন আমার ভেতরের আবেগ বেরিয়ে পড়ল। আমি বিকাশের পাশে বসে বললাম, সেই কি দিন ছিল তুমি রোজ ভূত মারতে? বিকাশ এটা শুনে মুচকি হাসলেন, বললেন, কি হয়েছে আমার রানী, আজ তো তুমি পুরো মেজাজে লাগছো। আমি বললাম, না, তোমার কাছে এটা মজা, আর এদিকে আমার অবস্থা খারাপ। সত্যি বলতে এই অবস্থা আমি পুরো ভেঙে পড়েছি। আমার স্বামী বললেন, আমি তোমার কষ্ট বুঝছি প্রিয়া, আমারও খুব ইচ্ছে করে, কিন্তু কি করব, আমি তো ঠিকমতো দাঁড়াতেও পারছি না। আর একটু দিন কাটাও, তারপর দেখো আমি এই ভূতের কি অবস্থা করি। আমি বললাম, একটু দিন নেয়, পুরো 6 মাস বাকি আছে প্লাস্টার খোলার জন্য, আর মাত্র 1 মাসে আমার এই অবস্থা। জানি না সামনের দিনগুলো কিভাবে কাটবে। আমার স্বামী আমার মন ভালো করতে বললেন, চলো, ওটা না হোক অন্তত দুধ তো পান করাও, ডাক্তারও বলেছে। আমি হেসে বললাম, তোমার নসিবে সেটাও নেই, কারণ তোমার মেয়ে অনু সব খেয়ে ফেলেছে। আমরা দুজনেই জোরে হেসে উঠলাম। আমার স্বামী আমাকে খুশি রাখার পুরো চেষ্টা করতেন, কিন্তু আমি কি করব, সব বিধান। কিছুক্ষণ পর বিকাশ ঘুমিয়ে পড়লেন, কারণ হিজ ওষুধে ঘুমের ট্যাবলেট ছিল। কিন্তু আমার কি আর ঘুম আসছে? তাই উঠে রাহুলের কাছে গেলাম, দেখতেও ঘুমিয়েছে কিনা। কিন্তু রাহুল তখনও জেগে মোবাইল দেখছিল। আমি ওর ঘরে গিয়ে বললাম, কি হলো রাহুল, রাত 12টা বাজে, তুমি এখনো ঘুমাওনি? মনে হচ্ছে তোমার মন বসছে না। রাহুল উঠে বসলো আর বলল, না মাসে এমন কিছু না, শুধু ফোন দেখতে দেখতে দেরি হয়ে গেল।
তারপরও জিজ্ঞেস করলো, মাসি তুমিও তো ঘুমাওনি? আমি বললাম, আমার তো আজকাল ঘুমই আসে না। রাহুল জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? আমি বললাম, না না, সেটা তোমাকে বলতে পারবো না, যখন তোমার বিয়ে হবে তখন নিজেই বুঝতে পারবে। আমার মুখ থেকে এমন কথা শুনে রাহুল চোট নামিয়ে মুচকি হাসলো। আমি বললাম, আরে এত লজ্জা পাচ্ছ কেন, বলো, এখনো কোনো মেয়ে পটিয়েছ? রাহুল কিছু বলল না, তখনও লজ্জা পাচ্ছিল। আমি ওর হাত ধরে বললাম, আরে পাগল, তোমার মাসির সঙ্গে এত লজ্জা করো, বলো। ও ধীরে বলল, মাসি সত্যি বলতে এসব কথা আমি আমার বন্ধুদের সঙ্গেও বলিনি। আমি বললাম, আচ্ছা তাহলে আমাকে তোমার বন্ধু ভাবো, কারণ আমার এসব কথা বলতে খুব মজা লাগে। রাহুল বলল, হ্যাঁ মাসি, একজন ছিল, কিন্তু সে এখন আমার সঙ্গে বন্ধুত্ব ভেঙে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি তাকে মেরেছিলে, তাই না? রাহুল বলল, না মাসি, সত্যি বলছি, আমি তাকে ঠিকমতো ছুঁয়েও দেখিনি। আমি মুখ বাঁকিয়ে বললাম, তুমি তো বড্ড ভোলা, কোনো ব্যাপার না, এখন তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে সব শিখিয়ে দেব। কথা বলতে বলতে আমি রাহুলের ঘরেই ঘুমিয়ে পড়লাম। সকালে চোখ খুলে দেখি রাহুল বিছানায় বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি উঠতেই ও বলল, গুড মর্নিং মাসি। আমি জিজ্ঞেস করলাম, কি দেখছো? ও বলল, মাসি তুমি সত্যি খুব সুন্দর। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা, এখন সকাল সকাল সন্ধ্যার যে দৃশ্য দেখছো, আর রাতে তো বড্ড লজ্জা পাচ্ছিলে। রাহুল হেসে জিজ্ঞেস করলো, মাসি বুড়ো না মানলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আমি বললাম, আরে পাগল, আমি কেন বুড়ো মানব, বলো কি জিজ্ঞেস করবে? রাহুল বলল, মাসি সত্যি বলো, তুমি যে 3.5 কেজি ওজন নিয়ে ঘুরছো, সেটা কি ভারী লাগে না? ওর কথা শুনে আমার হাসি পড়ে গেল। এরপর রাহুল আমার সঙ্গে অনেক খোলামেলা হয়ে গেল, আর তেমন লজ্জা করতো না। এতে আমিও খুব খুশি ছিলাম, কারণ এখন আমার সঙ্গেও ভালো কাটছিল। রাহুল এসেছে 10 দিন হয়ে গেল। ও আমার সঙ্গে বেশ মিশে গেছে। বাইরে সব কাজ করে দেয়, বাজার থেকে জিনিস এনে দেয়, এমনকি তার চাচাকেও ঘুরিয়ে আনে। আমার তো খুব যত্ন করতে লাগলো। সন্ধ্যায় মাথা টিপে দেয়, মাঝে মধ্যে আমার শরীরটাও আরাম করে দেয়। কিন্তু আমার চাহিদা দিন দিন বাড়ছিল, আর আমার স্বামীর অবস্থা তখনও একই ছিল। এখন সব কিছু আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। আমি ভাবলাম, এখন তো রাহুলই আছে যে আমার সাহায্য করতে পারে। আমার পাশের বাড়িতে 3টে ছেলে থাকে, তারা পড়াশোনা করে। তারাও আমাকে দেখতো যখন আমি ছাদে চুল শোকাতে বা কাপড় শুকোতে যেতাম। প্রথমে ভেবেছিলাম তাদের মধ্যে একজনকে ধরি, যাতে কিছুদিন কাজ চলে। কিন্তু পরে ভাবলাম, আমি তো এই বাড়ির সম্মান, কে জানে এরা কালকে আমাকে বা আমার স্বামীকে বদনাম করবে, তাই তাদের পাত্তা দিলাম না। কিন্তু রাহুল তো বাড়ির ছেলে, তাই ঠিক করলাম ওই আমার সাহায্য করবে। আজ আমি পাক্কা প্ল্যান করে ফেললাম, আজ রাহুলের কাছ থেকে সাহায্য নেব। তারপর রান্নাঘরে খাবার তৈরি করতে গেলাম। রাহুল স্নান করে ফ্রেশ হয়ে রান্নাঘরে এলো। আমি দুধ তোলার বাহানা করলাম। রান্নাঘরে লোটায় দুধ তুলছিলাম। আমার মেয়ে তখন নানির বাড়ি গেছে, কারণ বাড়িতে তাকে সামলানোর কেউ ছিল না, তাই বাকি দুধ তুলতে হচ্ছিল। বাড়িতে আমার স্বামী আর রাহুল ছাড়া কেউ ছিল না, তাই আমার ভয়ও ছিল না। রাহুল ঘরে ঢুকতেই আমাকে দেখে একদম ঘাবড়ে গেল, বলল, সরি মাসি, মাফ করো, আমি দেখিনি, আর বাইরে চলে যাচ্ছিল। আমি তাকে থামিয়ে বললাম, আরে রাহুল, কি হলো? কোনো ব্যাপার না, ভেতরে আয়। আজ রাহুল বলল, মাসি এভাবে আমি ভেতরে কিভাবে আসব? আমি বললাম, এভাবে ওভাবে করিস না, তাড়াতাড়ি এসে সাহায্য কর। রাহুলের মনেও ইচ্ছে ছিল, কিন্তু আমি ওর মাসি বলে একটু অস্বস্তি বোধ করছিল। আমি বললাম, আরে এত লজ্জা করছিস কেন, তাড়াতাড়ি এসে সাহায্য কর। ধীরে ধীরে রাহুল রান্নাঘরে এলো আর আমার কাছে দাঁড়ালো, আমার দিকে তাকিয়েই থাকলো। আমি বললাম, এভাবে কি করছিস, আজ পর্যন্ত দেখিসনি? রাহুল বলল, মা কসম মাসি, আমি তোমাকে বলতে পারবো না, আমার কেমন লাগছে, খুব ভালো লাগছে মাসি। আমি বললাম, তারিফ করা ছাড়, এখানে আমার সাহায্য কর। রাহুল বলল, মাসি আমি জানি না কিভাবে করতে হয়। আমি বললাম, আরে বোকা, এতে কিছু করার নেই, এই নে ধর আর আস্তে আস্তে তোল। কিছুক্ষণ পর রাহুলের হাতে গতি বাড়তে লাগলো। আমি ভাবলাম, এবার আমার শুকনো ঠিক মতো কাজ করার সময়। কিন্তু ঝুঁকতেই দেখলাম রাহুলের কাজ তো আগেই শেষ। ওকে দেখে আমার মন খুব খারাপ হলো, তবু হাসি পড়ে গেল। আমি রেগে রাহুলকে মারতে মারতে বললাম, এটা কি করলি পাগল, শুরু হওয়ার আগেই শেষ করে দিলি।
এরপর রাহুল যখন স্বাভাবিক হলো তাড়াহুড়ো করে বলল, সরি মাসি, সরি, আমি এর আগে এমন কাজ করিনি, তাই এমন হয়ে গেল, আমি এখন গিয়ে পরিষ্কার করে আসছি। আমার কোনো কথা না শুনে ও রান্নাঘর থেকে চলে গেল। আমিও তাকে বেশি আটকানোর চেষ্টা করলাম না, কারণ বুঝলাম এটা ওর জন্য এত সহজ নয়। এই ঘটনায় খাবার তৈরিতেও দেরি হয়ে গেল, তাই তাড়াতাড়ি খাবার তৈরি করে বিকাশের ঘরে দিতে গেলাম। বিকাশ বসে বসে খাবারের অপেক্ষা করছিলেন। বিকাশ খুব সরল আর সাধারণ মানুষ। তিনি আমার খুব চিন্তা করেন। আমাকে দেখে বললেন, এত তাড়াহুড়ো করিস কেন প্রিয়া? আস্তে আস্তে কাজ কর, দেখ তুই নিজের কি অবস্থা করেছিস। আমি তাকে ঠাট্টা করে বললাম, এটা তো কিছুই না, তুমি যখন কাজ করো তখন আমার এর চেয়েও খারাপ অবস্থা হয়। তখন তো আমি তোমাকে থামতে বলি, কিন্তু তুমি না বলে কাদের গতি দ্বিগুণ করে দাও। আমার কথা শুনে বিকাশ হাসলেন, বললেন, তুইও না প্রিয়া, কোথাকার কথা কোথায় নিয়ে যাস। এরপর বিকাশ খাবার খেলেন, আমি তাকে ওষুধও দিলাম। ওষুধ খেয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। আমিও খুব ক্লান্ত ছিলাম, তাই গিয়ে স্নান করে ফ্রেশ হলাম। তারপর রাহুলের ঘরে দেখতে গেলাম, ও তখন ঘুমিয়ে পড়েছে। আমিও এসে বিশ্রাম করতে লাগলাম। সন্ধ্যায় রাহুলকে চা দিতে গেলাম, ও বসে ফোন চালাচ্ছিল। আমাকে দেখে ওর মুখে হাসি ফুটল। আমিও হেসে বললাম, কি ব্যাপার রাহুল, আজ তুই একদম ঢিলেঢালা লাগছে। রাহুল বলল, মাসি, আমি তো প্রথমবার এমন অভিজ্ঞতা নিলাম, প্লিজ বুড়ো মানো না, আমি সত্যি বলছি, আমি ঠিকমতো কাজ করতে পারিনি। আমি তাকে থামিয়ে বললাম, আরে বোকা, আমি কখন বুড়ো মানলাম, সত্যি বলতে আমারও ভালো লাগছিল। এরপর আমি রাহুলকে চা দিলাম আর তার সঙ্গে বসে খেতে লাগলাম। আমরা গল্প করতে শুরু করলাম। আজ রাহুলের মুখ থেকে আমার জন্য শুধু ফুল ঝরছিল, ও শুধু আমার তারিফ করছিল। মাসি, তুমি খুব ভালো, আমি তো ভাবছি সারা জীবন তোমার বাড়িতেই থাকবো। এই কয়েকটা দিনে আমার স্বর্গে থাকার মতো লাগছে, আর তোমার সৌন্দর্যের তো কথাই নেই। আমি হেসে বললাম, আজ তো তোর মুখ থেকে শুধু তারিফই বেরোচ্ছে। রাহুল আমার হাত ধরে বলল, তুমি ঠিক বলছো মাসি, এখন তোমাকেও আমার কাজে সাহায্য করতে হবে, এবার তোমাকে আমার কথা মানতেই হবে। প্লিজ মাসি, না করো না, শুধু একবারের জন্য আমার কাজের মানুষ হয়ে যাও, এরপর তুমি যা বলবে আমি তাই করব। রাহুল যখনই সব বলছিল ওর মুখ লাল টমেটোর মতো হয়ে যাচ্ছিল। আমার হাসি ফুটে পড়ল। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, আরে পাগল, এত সিরিয়াস হচ্ছিস কেন? বলো, আমি কি তোকে কখনো কিছু না করেছি? আর তাছাড়া তোর চাচা তো এখন আমার কাজে সাহায্য করতে পারছেন না। তুই এত লজ্জা করিস না, এত লজ্জা করলে কিভাবে চলবে? এখন থেকে আমাকে তোর মাসি না, কাজের মানুষ ভাব। রাহুল বলল, মাসি, আরেকটা কথা, আমার তো কাজ করতে গেলেই বেরিয়ে যায়, আমি খুব তাড়াতাড়ি কাজ করে ফেলি। আমি বললাম, এর চিন্তা করিস না, এর ব্যবস্থা আমি করে দেব, তুই শুধু কাজের জন্য তৈরি থাক। আমার কথা শুনে রাহুল খুশি হয়ে গেল আর থ্যাঙ্কস মাসি বলতে লাগলো। বলল, মাসি তুমি খুব ভালো। এরপর আমি চলে গেলাম, কারণ সন্ধ্যা হয়ে আসছিল আর আমাকে বিকাশকে গোসল করাতে হবে। বিকাশ গোসল করার পর রাহুল তাকে বাইরে ঘুরিয়ে আনলো। আমি তাড়াতাড়ি সব কাজ ছেড়ে তাদের আসার আগে খাবার তৈরি করে ফেললাম। রাহুল ফিরে এসে হাত পা ধুয়ে খেতে বসলো। তখন রাত 8টা বেজে গেছে আর বিকাশের ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছিল। আমি তাকে ঘরে নিয়ে গিয়ে ওষুধ দিলাম। বিকাশের ওষুধে ঘুমের ট্যাবলেটও ছিল, যাতে বেশি ব্যথা না হয় আর সহজে ঘুম আসে। ওষুধ খেয়ে তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। আমি তার মাথা টিপছিলাম। তিনি ঘুমিয়ে পড়েছেন জানার পর আমি গোসল করতে গেলাম। গোসল করে লাল শাড়ি পরলাম, চুলে খোপা বাঁধলাম আর সুগন্ধের জন্য পারফিউম লাগালাম। আমি তো সাধারণত মেকআপ খুব কমই করি, কিন্তু আজ একটু হালকা মেকআপ করে নিলাম যাতে মুখটা ঝকঝকে লাগে। পুরোপুরি তৈরি হয়ে আমি আলমারি থেকে একটা শক্তি বাড়ানোর ট্যাবলেট বের করলাম, যেটা মাঝে মধ্যে বিকাশ খেতেন। তারপর রান্নাঘরে গিয়ে হলুদ আর বাদাম মেশানো দুধ তৈরি করলাম, তাতে একটা ট্যাবলেট মিশিয়ে দিলাম যাতে রাহুলের একটু শক্তি বাড়ে। এসব করতে করতে রাত 12টা বেজে গেল। তাড়াতাড়ি দুধের গ্লাসটা হাতে নিয়ে রাহুলের ঘরে গেলাম। রাহুল কিন্তু মনোযোগ দিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমি ঘরে ঢুকতেই ও উঠে দাঁড়ালো আর আমার দিকে তাকাতে লাগলো। যখন ও কিছু বলল না, আমি জিজ্ঞেস করলাম, এভাবে কি দেখছো? বলো, আমাকে কেমন লাগছে? রাহুল একটু লজ্জা পেয়ে বলল, মাসি, মন তো চাইছে এখনই তোমাকে গিলে ফেলি। আমি হেসে ওকে দুধের গ্লাসটা ধরিয়ে দিয়ে বললাম, আমাকে খাওয়ার কোনো দরকার নেই, তুই শুধু এটা খেয়ে নে।
রাহুল তাড়াতাড়ি গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে দুধটা খেয়ে ফেলল। দুধ খাওয়ার পর আমি বললাম, চল এবার তাড়াতাড়ি পুজো শুরু করি। রাহুল বলল, মাসি পুজো তো শুরু করব, কিন্তু তুমি প্রদীপে তেল দেবে নাকি সোজা ঝা পুজো করাবে? আমি মুচকি এসে বললাম, তুই আমার চিন্তা করিস না, আমি তো আগেই তেল দিয়ে এসছি। এরপর যা হলো সেটা বলতে আমার নিজেরই লজ্জা লাগছে। আমি এতদিন রাহুলকে বাচ্চা ভাবতাম, কিন্তু ওপর জোরে আমার স্বামীকেও ছাড়িয়ে গেল। রাহুল প্রথমে কাজু কাটলির স্বাদ নিল। আমার স্বামী তো আজ পর্যন্ত কাজু কাটলি খাননি, তিনি তো সোজা পুজো শুরু করে দিতেন। আমি রাহুলকে বললাম, এবার বন্ধ কর, আর কত খাবি? ও বলল, না মাসি, তুমি জানো না এটা কত মিষ্টি, এটার জন্যই আমরা পাগল থাকি। এটা রাহুলের প্রথম পুজো ছিল, তাইও আধা ঘন্টার বেশি চালাতে পারল না। আমি খুব বেশি ক্লান্ত হইনি, কিন্তু রাহুল তো ঘামে ভিজে একাকার। আমিও 2 মাস পর পুজোর কাজ পেয়ে খুব খুশি ছিলাম। এরপর রাহুল ক্লান্ত হয়ে বিশ্রাম করতে লাগলো, আমিও সেখানেই ছিলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, কেমন লাগলো প্রথমবার পুজো করে? রাহুল বলল, মাসি সত্যি বলছি, মনে হলো যেন জীবনের সব সুখ একসঙ্গে পেয়ে গেলাম, বা বলতে পারি তুমি পৃথিবীর সেরা মাসি। এরপর আমরা গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আমি পুরো ফ্রেশ বোধ করলাম। উঠে চা আর নাস্তা তৈরি করে বিকাশকে দিয়ে এলাম। তারপর রাহুলকে চা দিতে ওর ঘরে গেলাম। ও তখন উঠে গিয়েছিল। চা নিয়েও আমাকে জিজ্ঞেস করলো, মাসি আমার একটু ভয় করছে, আমরা কি কোনো ভুল পুজো করে ফেলিনি? আমার মনে হলো হয়তো রাহুলের প্রস্তাব ছিল। আমি ওকে বোঝাতে বললাম, রাহুল তুই এমন একদম ভাবিস না, সত্যি বলতে এটা আমার মজবুরি ছিল। তোর চাচা তো 7-8 মাসের আগে ঠিক হবেন না, আর আমার পক্ষে এত অপেক্ষা করা সম্ভব ছিল না। তুই আমার অনেক সাহায্য করেছিস এই পুজোয়, প্লিজ তুই এত টেনশন করিস না, আর হ্যাঁ এটা কারো সঙ্গে বলিস না। রাহুল মাথা নাড়িয়ে বলল, মাসি যদি এটা আমার মজবুরি হয়ে যায়? আমি বললাম, তাহলে তোর মাসির কাছে চলে আসিস, আমি কি কখনো তোকে না করেছি? এটা বলে আমি মুচকি হাসলাম। রাহুল আবার আমার তারিফ শুরু করলো, মাসি তোমার যত তারিফ করি তত কম, জানি না গত জন্মে কি পুণ্য করেছিলাম যে তোমার মতো মাসি পেয়েছি। এরপর আমার আর রাহুলের মধ্যে পাকা বন্ধুত্ব হয়ে গেল। এখন যখনই আমার মন চাইতো রাহুলের কাছে পুজো করিয়ে নিতাম। এর মাঝে রাহুলের বাবা ফোন করে বলেছিলেন ও যেন বাড়ি ফিরে যায়, কিন্তু রাহুল না করে দিল। এদিকে আমার স্বামী বিকাশ এখন হাঁটা চলা করতে শুরু করেছেন, আমরা বাজারেও ঘুরতে যেতাম। রাহুল এখন আমার দিকে আরও বেশি যত্ন নিতে লাগলো। সন্ধ্যায় যখন আমি মেয়েকে ঘুম পাড়িয়ে রাহুলের কাছে যেতাম, ও আমার পা টিপে দিত, কোমরে মালিশ করত, মাথাও টিপে দিত। আমি রাহুলকে বলতাম আমার জন্য এত কাজ করার দরকার নেই, কিন্তু ও শুনতো না, বলতো, চুপ করো মাসি, তুমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাও, এটুকু তো আমাকে করতে দে। বন্ধুরা, হয়তো আমাকে তোমরা একদম পছন্দ করবে না, কারণ আমি একটা সম্পর্ক নষ্ট করেছি, কিন্তু সত্যি বলতে আমি এটা চাইনি। আবেগের বশে সব হয়ে গেছে, তাই প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো। আমার গল্প শুনে আবেগে ভেসে যেও না, কারণ এটা সত্যিই ভুল। আমার খাতিরে কমেন্টে একটা প্রতিশ্রুতি দিয়ে যাও যে তোমরা জীবনে এমন কিচ্ছু করবে না। এই গল্প আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, যা আমাদের জীবনে কাজে লাগতে পারে। আসুন এই শিক্ষাগুলো বিস্তারিত বুঝি। গল্পে প্রিয়া তার স্বামী বিকাশের দুর্ঘটনার পর তার দেখাশোনা করেন। এটা দেখায় যে দায়িত্ব মানে শুধু নিজের সুখের জন্য বাঁচা নয়, প্রিয়জনদের যত্ন নেওয়াও। আমরা জীবনে যখন কোনো সম্পর্কে থাকি তখন আমাদের সঙ্গীর প্রতি নিবেদিত থাকতে হবে, তাহলে সম্পর্ক আরও মজবুত আর দীর্ঘস্থায়ী হয়। আমাদের সম্পর্কে সৎ থাকতে হবে আর একে অন্যের উপর ভরসা রাখতে হবে। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রতিদিন এমন মজার মজার গল্প শোনার জন্য এখানেই থাকো। ততক্ষণের জন্য বিদায়। শীঘ্রই নতুন গল্প নিয়ে আবার দেখা হবে।